জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয়। এই সরকার অর্থাৎ বিগত যে তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে গুম এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের তদন্ত সংস্থাগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্ন। সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং তার মাধ্যমে নারীদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা মামলায় আদালত জানতে পেরেছিল যে তখন আপনারা কি বলেছেন তাদের এই গ্যারামের বিষয়ে বলছেন যে তাদের ইনভলভমেন্টটা কি, তখন আপনি বলেছেন যে জীবনের প্রমাণ মধ্যে পড়ে ছিল, তখন আপনি কি বলেছেন? এই দুটো প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেফতার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরে পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে, তাকে যে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী বৈষম্য চুক্তি সেটার মূলে তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলছে। সুতরাং সেই প্রক্রিয়াতেও আপনাদের কাছে সেটা আমরা আদালতের কাছে জানিয়েছি। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সূচনা দেয়া, প্ল্যানিং এর সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করছে, শক্তিশালী সাথে প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়া, তারা সত্য শাস্তি না দেওয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আরেকটি বিষয় আছে, ডিফেন্স এবং লয়ার ছিল কিনা, একজন দাঁড়িয়েছিলেন তাকে নিয়েও আপনি একটা বলেছেন ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের আলোচনা দাখিল করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল। সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত, কিন্তু সেই পিটিশনটি যথানিয়মে দাখিল করা হয়নি। সুতরাং এই পিটিশন হিসেবে সেটা গণ্য হয়নি। এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন। অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে, তারা কোনো পিটিশন দাখিল করেননি, কোনো বক্তব্য রাখেননি, তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং বলেছেন ডিসিপ্লিন রক্ষা করে রেজিস্ট্রারের তত্ত্বাবধানে তারা যাতে কথা বলেন। ওনারা সকলেই শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন, ওনারা কেউই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি। আপনি এটা কীভাবে জোড়া লাগাবেন এই ইয়েটা? সেটা আমাদের তদন্তের বিষয় এবং কোর্টে যখন আমরা প্রেজেন্ট করবো তখনই বুঝতে পারবেন তারা কীভাবে সম্পৃক্ত ছিলেন। আমি দীর্ঘ পটভূমি আমি কোর্টে উল্লেখ করেছি, সেখান থেকে আপনারা বুঝেছেন কীভাবে তারা সম্পৃক্ত। আর বাকিতে আদালতের বিচারিক প্রক্রিয়া এটা ব্যাপারে আমরা জবাব দিতে চাই না। কোর্টের মধ্যে বলেছি, আপনারা জানেন যে উনি তো নিজের থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন। আমি শুধু কোর্টের কাছে একটা তথ্য তুলে ধরেছিলাম, তারপর উনি নিজেকে প্রত্যাহার করেছেন। এটা নিয়ে আমার কোনো বক্তব্য রাখতে চাই না। কতজন এক্সাক্টলি সংখ্যা আমার কাছে জানা নেই, 5-6 জন। এখন পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণাদি পেয়েছেন তাতে কি জুলাই আগস্ট গণহত্যা এর বিরুদ্ধে বলছেন? মানে আপনার যে পরিমাণ তথ্য প্রমাণ পেয়েছেন, তদন্ত চলমান আছে, তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে, কবির ভাই যদি এরকম আদালতে হাজিরের ডেট থাকে তাহলে অন্য কোথাও রিমান্ড বা কোনো কিছু থাকলেও যাবে, এরকম একটা নিয়ম করা হবে না? নিয়ম না, এটা তো আদালতে যখন হাজিরা থাকবে এই আসামিপক্ষে কই আর কই প্রেজেন্ট করা উচিত। সেটা কমিউনিকেশনের হয়তো প্রবলেম হচ্ছে, সেখানে হয়তো আমরা জানি পরের সময় এটা থাকে। ওকে, থ্যাংক ইউ।